নমস্কার। আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন। দীর্ঘদিন ধরে আমরা এই দিনটিকে শিক্ষক দিবস হিসাবে, জাতির শিক্ষক দিবস হিসাবে দাবি করে আসছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস একদিন না একদিন আমরা আমাদের এই দাবি আদায় করে নিতে পারব। যিনি এই দেশে প্রথম শিক্ষার প্রবর্তন করলেন, আধুনিক শিক্ষার প্রবর্তন করলেন, পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন করলেন, যিনি এই দেশকে আলো দেখালেন, যিনি নারী শিক্ষার প্রবর্তন করলেন, যিনি আমাদের বর্ণ চেলালেন, বর্ণ যে কোনো বর্ণের কথাই আপনি ভাবুন, আমাদের চেনালেন, তিনিই তো আমাদের শিক্ষক। তার একটা শক্ত, সবল, সুস্থ মেরুদণ্ড ছিল, যে মেরুদণ্ড দিয়ে তিনি বাঙালিকে তথা ভারতবাসীকে মেরুদণ্ডী প্রাণী হিসাবে তৈরি করে গিয়েছিলেন। দীর্ঘদিন চর্চা না করে এবং অন্ধকারের স্তাবকতা করে আমরা ইদানিং সেই মেরুদণ্ড হারিয়ে ফেলেছি। তাই ঈশ্বরচন্দ্রের জন্মদিনে, যিনি প্রকৃতই আমাদের ঈশ্বর বলেই যদি কিছু থাকে এ ব্রহ্মাণ্ডে কোথাও, তিনি থাকুন তার মতো। আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাঁর জন্মদিনে আসুন আমরা আবার সব মেরুদণ্ডী প্রাণী হয়ে ওঠার জন্য শপথ নিই। এই সামান্য দু একটি কথা বললাম। এরপর আমি আমার এই যে কবিতা পাঠ, এই কবিতা পাঠ প্রসঙ্গে আমি অল্প দু একটি কথা বলবো। কবিতা ব্যাপারটা খুব গোলমেলে। কোনটা যে কবিতা আর কোনটা যে কবিতা নয় তা বুঝিয়ে ওঠা খুবই দুষ্কর ব্যাপার। আমি আমার মতো করে একরকম কবিতা সম্পর্কে একটা ধারণা তৈরি করেছি, কিন্তু সে ধারণা আমি বন্টন করতে অপারগ। কারণ আমার কোনো বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কাগজ নেই, আমার কোনো ভালো চেয়ার নেই, আমার কোনো সামাজিক প্রতিপত্তি নেই যা দিয়ে আমি আমার ধারণাকে প্রতিষ্ঠিত করতে পারি। কিন্তু আমি দেখি কবিতা সম্পর্কে মানুষের মধ্যে নানান বিভ্রান্তি। কেউ জিজ্ঞেস করেন, আমার বাড়িতে কবি সভা লেখা আছে। কবি সভা নামে আমার একটি পত্রিকা ছিল, সেই পত্রিকার নামে আমি আমার লেটার বক্সটির গায়ে লিখে রাখি কবি সভা, যাতে পোস্টম্যানের চিনতে সুবিধা হয়। তা আমাকে জনৈক ভদ্রলোক জিজ্ঞাসা করেন, আপনি কি কবিতা করেন? আমি বললাম, কেন? তখন উনি বললেন, তাহলে আমি আমার বাচ্চাটাকে শেখাবার জন্যে আপনার কাছে পাঠাতাম। তাকে যা বলার, যেভাবে বলার, বুঝিয়ে বলার, তা আমি বলেছি, সেটাতে বিস্তৃতিতে যাচ্ছি না। কিন্তু সামান্য এই উদাহরণটিতে বুঝতে পারছেন কবিতা সম্পর্কে মানুষের কি বিভ্রান্তি। কবিতা কিন্তু কোনো, কবিতা লেখা, কবিতা পড়া, এটা কিন্তু কোনো পারফরম্যান্স নয়, এটা কোনো তথাকথিত শিল্প কাজ নয়,
এটা যে কবিতার মধ্য দিয়ে আমি যা বলছি, এর মধ্যে যে কন্টেন্টটা আছে এবং যে ভাষায় আমি লিখছি, ভাষা তো অবশ্যই বাংলা ভাষা, কিন্তু প্রত্যেক মানুষেরই তো বাংলা ভাষা আলাদা আলাদা। আমার বাংলা আপনার বাংলা তো এক নয়। কোথাও এক হলেও কোথাও যেন আবার আমাদের ভাষা একটু আলাদা আলাদা। তাই তো আমরা একে অপরের কথা অনেক সময় বুঝতে পারি না। একে অপরের কথাকে আমরা বিবিধ রকমভাবে অর্থ করে থাকি। কবিতার ক্ষেত্রেও এই সত্য প্রযোজ্য। এখন কবিতার যে কন্টেন্ট, যে বিষয় এবং যে ভাষা, শব্দগুলি পাশাপাশি ব্যবহার করার যে রীতি পদ্ধতি এবং একজন কবির যে দৃষ্টিভঙ্গি, যেভাবে তিনি দেখেন, যেভাবে তিনি ভাবেন, এগুলোই কবিতার বিষয়। এবং যে কবিতাটি আমি পাঠ করব সেখানে এগুলোরই খোঁজ করতে হবে আমাদের। তথাকথিত সুললিত কণ্ঠস্বর অথবা কবিতার মধ্যে ছন্দের দুলুনি, অন্তমিল, এই সব ধারণা নিয়ে কবিতাকে যেন আমরা বিবেচনা না করি। যদিও সমাজ রাজনীতির চতুর্দিকে যেমন এখন একটা ঘোলা অন্ধকারময় পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কবিতা চর্চা, সাহিত্য চর্চাও তার বাইরে নয়। যাই হোক, কথা বাড়াবো না। আমি আজ ফের আমার ওই কাল যে বইটি থেকে আমি কবিতা পড়েছিলুম, হায়ারোগ্লিফিক চুম্বন ও পিপাসার্থ আমি, তার থেকে অন্য দুটি কবিতা পাঠ করব মানে পড়ে শোনাব। আজকের যুদ্ধ। ঘৃণা, লজ্জা, রাগ, দ্রোহ এরকম অধিকাংশ শব্দের গায়েই ছাতা ধরেছে। শব্দগুলোর রঙেও হিমোগ্লোবিনের অভাব। গন্ধ সব সজীব শ্বাস প্রশ্বাসকে বলছে, নাকে চাপা দাও। অগত্যা আমি বাংলা অভিধান থেকে সব শব্দকেই ভাদ্রের রোদের মধ্যেও ইদানিং একটা গড়িমসি ভাব লক্ষ্য হয়। যদি শব্দগুলোকে ঠিক সেঁকতে না পারি, সাহায্য নেব আগুনের। তাকে বুঝিয়ে বলবো শত্রুকে চেনার উপায়। একসময় কাস্তে নিয়ে আমরা যুদ্ধ করেছি। কেউ কেউ বন্দুক, এরা সকলেই গাইতো লড়াইয়ের গান। সাবান আজ নতুন অস্ত্র। ধোবিঘাটে ধুয়ে চলেছি বিশ্বাস, প্রেম, আস্থা ও আলিঙ্গন। পরের কবিতা, কার পক্ষ নেব আমি কিছুতেই ঠিক করতে পারছি না। কার সঙ্গে কথা বলবো? চেনা ওয়াচ টাওয়ারের সঙ্গে, নাকি একজন অভুক্ত শিশুর সঙ্গে? কথা তুমি নিজে ঠিক করে নাও। কোথায় যাবে? জলে নাকি মেরু প্রদেশের বিপর্যয়ে? পথ কিন্তু জেনে গেছে, আমি বিভ্রান্ত। রঙের সঙ্গে জামার সম্পর্ক নিয়ে
বক্তৃতা করার ডাক এলো। আমি তখন দেখছি করমচা গাছের ঝোপে পাখি শাবকের দিকে সাপ। কি করব? কার পক্ষ নেব? আমি কি শুধু মৃত্যুর নিন্দাই লিখে যাব? হে পাথরের থাম, তুমি একটি মূর্তিও হতে পারতে। ছবিকে ঝর্ণার মতো সজীব করে তুলতে, একজন সুন্দরীর হৃদয় হতে। ভেঙে পড়া গাড়ি আর ভুলে যাওয়া ভ্রমণ কিসের গল্পে মুখোমুখি? নমস্কার।